নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অনেকেই বলছিলেন যে স্থলপদ্ম গাছের পরিচর্যার ভিডিও দেওয়ার জন্য, তো আজকের সেটাই নিয়ে এসেছি যে এই সময় দাঁড়িয়ে স্থলপদ্ম গাছে কীরকমভাবে পরিচর্যা করব যাতে করে আপনারা গাছ ভরে ভরে ফুল পাবেন। তো এই যখন আগমনী অর্থাৎ দেবী দুর্গার আগমন ঘটে সেই সময় কিন্তু এই স্থলপদ্ম প্রচুর পরিমাণে ফুটতে থাকে ওই সময়টা ধরে। মানে এটা থোকা যে স্থলপদ্ম, যেটা সকালের যখন ফোটে সাদা থাকে এবং তারপরে বেলা বাড়ার সাথে সাথে হালকা হালকা করে গোলাপি হতে হতে পুরো সম্পূর্ণ গোলাপি হয়ে যায়, যে থোকা যে স্থলপদ্ম ওটা ওই গাছ হচ্ছে এটা। তো যেগুলো এখন সিঙ্গেল পাপড়ির বেরিয়েছে স্থলপদ্ম, সেগুলো তো ফোটে প্রায় সারা বছরই, কিন্তু কিন্তু এই যে স্থলপদ্ম এটা কিন্তু এই সময় থেকে ফুল আসা শুরু করে। তো টবে রয়েছে আমার গাছ, দেখুন এইরকম যখনই পাতার জায়গাটা মাথার দিকটা গুচ্ছাকার হয়ে যায় তারপরেই কিন্তু কুঁড়ি আসে এবং ফুল আসতে থাকে। তো এই গাছটার ডালটা অনেকটাই লম্বা হয়ে গেছে, আমি প্রুনিং করেছিলাম তারপরেও ডালটা লম্বা হয়ে যাচ্ছে। তো এই গাছগুলো কিন্তু একটা লম্বা হওয়ার প্রবণতা আছে বা থাকে, তো সেই কারণে এটাকে কাটাই ছাঁটাই করে ছোটো তো করে রাখতে হয়, কিন্তু তারপরে দাঁড়িয়েও এরা হু করে বেড়ে যায়। তো এখানে খাবার দেব তার আগে মিডিয়াটা বলে দিই, যারা নতুন এনে গাছ বসাবেন তাদের কীরকম মিডিয়ায় তারা বসাবেন। আপনার বাগানে বা আপনার কাছে যে মাটি আছে সেটা নিয়ে নেবেন 60 ভাগ, একটা টবের 60% নিয়ে নেবেন মাটি, মানে অর্ধেকেরও বেশি। তার সাথে মিশিয়ে নেবেন 30% কম্পোস্ট, সেটা যদি গোবর সার হয় 1 বছরের পুরনো হতে হবে, আর না হলে ভার্মি কম্পোস্ট আপনারা মিশিয়ে নেবেন। তো একটা টবের 90% ভরে গেল, ফাঁকা যে মানে ফাঁকা যে জায়গাটা পড়ে থাকবে সেটা হচ্ছে 10%-এর মতন। তো 10%-এর মতন আমরা নিয়ে নেব বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার যে বালি হয় সেই বালি আমরা নিয়ে নেব। তো এই 3টে উপাদান ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, বালিটা কিন্তু অবশ্যই ভালো করে মেশানোর আগে ধুয়ে নেবেন, অন্তত বার 3-4 ধুয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু মেশাবেন। তো দেখুন, আর টবের সবসময় সমস্ত গাছে আমি বলবো অন্তত 2 থেকে 3 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে। যেমন দেখুন আমার কিন্তু মাটির থেকে যে লেভেলটা সেটা কিন্তু যথেষ্ট ফাঁকা আছে। এইখানে থাকলে যেমন জল দিতে সুবিধা হয়, তেমনই কিন্তু খাবারগুলো প্রদান করতেও আমাদের গাছে ভীষণ পরিমাণে সুবিধা হয়। তো মাটিটাকে খুঁড়ে নিয়েছি, হালকা ঝুরঝুরে মাটি হয়ে আছে, দেখতেই পাচ্ছেন কিছু শিকড় ছিঁড়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। আর এই সময়ে যেহেতু প্রচুর পরিমাণে গাছের ডেভেলপ হয়, গাছ বৃদ্ধি পায়, তো অবশ্যই তার জন্য শিকড়ের বৃদ্ধির প্রয়োজন। তো শিকড় বৃদ্ধি পায় বলেই গাছের বৃদ্ধি হয়, আর বর্ষাকালে এটা হবেই। তো সেই জন্য আর কি কি খাবার আমি এখানে নিয়েছি দেখুন, 4টে জিনিস আছে, মাত্র 4টে উপাদান রয়েছে এখানে, যে খাবারগুলো আপনারা গাছে টবের মাটিতে প্রদান করতে পারেন। এটা হচ্ছে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ। এই মিউরেট অফ পটাশ ফুল আনতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর যেহেতু স্থলপদ্ম গাছ জবাগোত্রীয় গাছ, তাই অবশ্যই করে পটাশিয়ামটা তার কিন্তু ভীষণই প্রিয়। তো এটা 1 টেবিল চামচ। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা লেদার মিল বা চামড়াকুচি সার, এটা 1/2 টেবিল চামচ নিতে হবে। এর বিকল্প হিসাবে কেবলমাত্র সরিষার খোলটাকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা সেটা করব না বর্ষাকালে। লেদার মিল খুব বেশি মূল্যের হয় না, এই চামড়াকুচি সার বা লেদার মিল আপনারা বাগানের জন্য আনিয়ে রাখতে পারেন, যেটা কিনা ভীষণ কাজে দেবে। 1/2 টেবিল চামচ নিতে হবে। আর যেটা কালো কালো গোল গোল দানা দেখছেন ওটা হচ্ছে অনুখাদ্য, এটা সিউইড গ্র্যানুয়ালস। তো কালো কালো দানাটা এটাও 1/2 টেবিল চামচ নিতে হবে। আর 1 টেবিল চামচ পরিমাণে নিমখোল। তো এই নিমখোল 1 টেবিল চামচ পরিমাণে, যারা চামড়াকুচি সার বা লেদার মিল ব্যবহার করতে পারবেন না তারা 2 টেবিল চামচ নিমখোল ব্যবহার করবেন। আর এই পটাশ যেটা দেখছেন এটা চাইলে আপনারা অর্গ্যানিক বা জৈব পটাশ যেটা সেটাও অবশ্যই ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর পাশাপাশি আপনারা সালফেট অফ পটাশ বা যেটা সাদা পটাশ বলে 0050 NPK, তো সেটাও আপনারা মিডিয়াতেও ব্যবহার করতে পারেন। তো এরপরে যে কাজটা হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান, যাতে প্রত্যেকের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায়। সেই জন্য এই পরিচর্যা আপনাকে করতেই হবে, কারণ গাছের যে ফিডার রুটগুলো আছে যারা খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয়, তারা কিন্তু সঠিকভাবে যাতে খাবারগুলোকে মাটির চারিধার থেকে সম পরিমাণে গ্রহণ করতে পারে, সেই জন্যই কিন্তু এই খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনা। তো এই যে খাবারগুলো দেখুন টবের চারিধারে দিয়ে দিলাম, এরপরে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনারা মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবেন। এবং মিশিয়ে দেওয়ার পর আপনারা অল্প পরিমাণে জল দেবেন। দেখুন
উচ্চ জল নিকাশিযুক্ত টবের মাটি হলেও মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং টানা রোদ উঠে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সামান্য জল দেব, খুব বেশি জল দেব না, যাতে খাবারগুলো মাটির সাথে মিশতে পারে। ঠিক এই মতো জল আমরা কিন্তু দেব না, ভরপুর জল দেব না, যাতে খাবারগুলো মিশতে পারে মাটির সাথে, সে মতোই জল দেব। তো এই যে ব্যাপারটা, খাবারগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া, এই টবের মিডিয়ায় যে খাবারটা দেখালাম, এই খাবারটা আপনারা 15 দিন পর পুনরায় দ্বিতীয়বার রিপিট করবেন 15 দিন পরে। আর যেদিন টবের মিডিয়ায় এই খাবারটা দেওয়া দেখালাম তার থেকে ঠিক 2 দিন পরে আপনারা নয় পেঁয়াজের খোসা বা কলার খোসা বা আলুর খোসা তিনটে একত্রে ভিজিয়েও তার পচিয়ে 3 দিন পচিয়ে জল দিতে পারেন, বা আপনারা যে কোনো একটি উপাদান নিয়েও সেই তরল সার গাছে প্রদান করতে পারেন। এইগুলো আমার চ্যানেলে ভিডিও আছে, যারা দেখেননি ভিডিও লিস্টে গিয়ে একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে সুবিধা হবে যে কিভাবে এই জৈব তরল ব্যবহার করতে হবে বা বানাতে হবে, সবটাই দেওয়া আছে। এটা দেখুন বায়োভিটা এক্স দেখাচ্ছি, এর বিজ্ঞাপন দিচ্ছি না বা এটা আমি ব্যবহার করতেও বলবো না। যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার নিতে পারেন বা অনুখাদ্য যে কোনো চাইলেও নিতে পারেন, তবে সিউইড বেস ফার্টিলাইজার জবা গাছে ভালো কাজ দেয়, তাই বলছি যে বায়োভিটা এক্স নিতে পারেন, অথবা সাগরিকা ব্যবহার করতে পারেন, অলউইন গোল্ড বা অলউইন গোল্ড সুপার, এরকম প্রচুর কিন্তু সিউইড বেস ফার্টিলাইজার মার্কেটে আছে। যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে, যেটা সহজে পেয়ে যাবেন, সেই রকম একটা সিউইড বেস ফার্টিলাইজার আপনারা নিয়ে জবা গাছগুলোর স্প্রে করবেন, ভালো কাজ দেবে এবং অবশ্যই স্থলপদ্ম গাছেও খুব ভালো কাজ দেয়। মাটিতে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিই, কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, তাই এই অনুখাদ্য দেওয়া গাছে। তো এটা অনুখাদ্যটা দেবেন টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক 4 দিন পরে দেবেন। আর যেদিন পাতায় অনুখাদ্য দিলেন তারপরে একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনার গাছে স্প্রে করতে হবে, সেটা যেদিন অনুখাদ্য দিলেন তার ঠিক 2 দিন পরে করবেন। তো আমি এখানে বুস্টার 2 দেখাচ্ছি, মানে এটাই দিতে হবে এমনটা নয়, যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা প্রদান করে দিতে পারেন গাছের পাতায়। তো এই যে দুটো ফোলিয়ার স্প্রে বললাম, অনুখাদ্য এবং যে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা কিন্তু নির্দিষ্ট দিনের ব্যবধানে যেভাবে বলে দিলাম সেভাবেই দেবেন। আর হ্যাঁ, অবশ্যই সিউইড বেস ফার্টিলাইজার যাদের কাছে নেই তারা অবশ্যই যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন, যেমন অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন ইত্যাদি ইত্যাদি বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সেগুলো কিন্তু আপনারা গাছের পাতায় অবশ্যই করে স্প্রে করতে পারেন বা প্রয়োগ করতে পারেন। আর যে কোনো ফোলিয়ার স্প্রে করার পর অন্তত 3 ঘন্টা যেন বৃষ্টিতে গাছ না ভেজে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তার কারণটা হচ্ছে একটাই, তার কারণটা গাছে অ্যাবজর্ব করার আগে যদি বৃষ্টি হয়ে ধুয়ে যায় তাহলে কিন্তু কাজ দেবে না গাছে সেভাবে, তো তাহলে আবার পরের দিন স্প্রে করতে হবে আপনাকে। তো এই সময় রোগ পোকার আক্রমণ, কীটপতঙ্গের আক্রমণ যথেষ্ট পরিমাণে দেখা যায়। আমি কাকা দেখাচ্ছি মানে বিজ্ঞাপন করছি না বা এটা আমি ব্যবহার করতেও বলছি না। যেটা আপনাদের কাছে যে কীটনাশক আছে সেই কীটনাশকই ব্যবহার করুন। অন্তত 2 ধরনের কীটনাশক রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। স্থলপদ্ম গাছে বেশি করে দেখা যায় হোয়াইট ফ্লাই বা সাদামাছি যেটাকে বলা যায়, আর মিলিবাগ। তো মিলিবাগের ক্ষেত্রে এক্কা বা একতারা, কনফিডার, রোগার প্লাস, টাফগার্ড, যে কোনো একটা ইনসেকটিসাইড বা পেস্টিসাইড আপনারা কিনে রাখতে পারেন, সেটা স্প্রে করতে পারেন। আর না হলে আপনারা কিন্তু অবশ্যই এই হোয়াইট ফ্লাইয়ের জন্য আপনারা পেগাসাস কীটনাশক ব্যবহার করতে পারেন, কনফিডার ব্যবহার করতে পারেন। তো এরকম কিন্তু বেশ কিছু কীটনাশক অন্তত 2 ধরনের 2টো কম্পোজিশনে রেখে দেবেন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন 10 দিনের ব্যবধানে। কোনো ধরনের পোকামাকড় আপনার বাগানেও আসবে না। তো যেটা বলছি সেইভাবে কেয়ারটা করুন, আশা করি উপকার পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন, গাছের পাতাগুলোয় স্প্রে করার কথা বললাম, তার থেকে অন্তত যে কোনো কীটনাশক স্প্রে করতে গেলে 2 দিনের গ্যাপ রাখবেন, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো যেটা বলবো, টবের মিডিয়াতে খাবার দিলেন, গাছের পাতায় স্প্রে করলেন, যেদিন বুস্টার 2 বা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করলেন তার তো 2 দিন পরে আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন। আর যেদিন কীটনাশক স্প্রে করবেন তার 24 ঘন্টা পরে আপনারা এনপিকে 0050 বা যেটাকে সাদা পটাশ বলে বা সালফেট অফ পটাশ বলে, সেটা আপনারা গাছের পাতায় একবার স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন যে আপনাদের গাছ যেমন চকচকে সবুজ পাতায় ভরে থাকছে, তেমনই কিন্তু গাছে আসবে অজস্র পরিমাণে কুঁড়ি। তো যেটা কিনা ভীষণ ভালো রেজাল্ট আপনাকে এনে দেবে। এই যদি কেয়ারটা বললাম আগস্ট মাসে, স্থলপদ্ম গাছের কেয়ার আগস্টে এইভাবে করুন, দেখবেন ভীষণ 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 ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে। তো
এই ছিল আজকের উপস্থাপনা। আজকের মতো এইটুকুনি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।